হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 10-এর তোমাদের যে চলতরিৎ চ্যাপ্টারে রয়েছে। তো সেই চ্যাপ্টারটা একটু পড়বো। তো ফার্স্টেই আমরা শুরু করছি, চলো। প্রথমে জানতে হবে যে তড়িৎ আধান। তো আমরা জানি যে আহ, এইটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরের দিকে হচ্ছে এরকম ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তো ধাতু যেগুলো, সেই ধাতুগুলোর ক্ষেত্রে আমরা জানি প্রচুর পরিমাণে কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। যে মুক্ত ইলেকট্রনগুলোই সাধারণত তড়িৎ আধান হিসাবে কাজ করে। বোঝা গেছে? তাহলে এই যে মুক্ত আধানগুলো রয়েছে, এইগুলো হচ্ছে তোমাদের তড়িৎ আধান হিসাবে কাজ করবে। বেশ, এবার আধান হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। এবার সমজাতীয় আধান যদি হয়, দুটোই ধরো প্লাস প্লাস, তাহলে একে অন্যকে কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করে দূরে সরিয়ে দেবে। একইভাবে দুটোই যদি মাইনাস হয়, সেক্ষেত্রেও বিকর্ষণ করে দূরে সরিয়ে দেবে। আর যদি বিপরীতধর্মী আধান হয়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি করবে, আকর্ষণ করবে। এবার তড়িৎ আধানের কিছু ধর্ম আছে, ঠিক আছে। সেই ধর্মগুলো হচ্ছে একটু জানতে হবে। যেমন ধরো কোনো একটা বিচ্ছিন্ন সংস্থার এটা লিখে নেবে, কোনো একটি বিচ্ছিন্ন সংস্থার মোট আধান হচ্ছে ধ্রুবক থাকে। মানে আধানকে সৃষ্টিও করা যায় না এবং ধ্বংসও করা যায় না। তো এটাকে বলা হচ্ছে তোমাদের তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র। এটাকে বলা হয় তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র। এটা কি, আধানের কোয়ান্টাইজেশনটা হচ্ছে আধানের যে কোনো মান হচ্ছে সম্ভব নয়, ঠিক আছে। আধানের হচ্ছে কতগুলো নির্দিষ্ট মানই হবে, এবং সেই নির্দিষ্ট মানগুলো হচ্ছে ইলেকট্রনের হচ্ছে ইলেকট্রন দিয়ে আমরা মাপবো, ঠিক আছে। তাহলে 1 ইলেকট্রন, 2 ইলেকট্রন, 3 ইলেকট্রন, 4 ইলেকট্রন, এরকম করে হবে। 1 ইলেকট্রন এবং 2 ইলেকট্রনের মাঝে যেগুলো আছে সেইগুলো কিন্তু আধান হবে না। তাহলে একটা ইলেকট্রনের আধানের মান কত, একটা ইলেকট্রনের আধানের মান হচ্ছে মাইনাসটা হচ্ছে ঋণাত্মক প্রকৃতি থেকে বোঝাচ্ছে, আর মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, এটা 602 লেখা হয়। তাহলে এটা হচ্ছে যে আধানের মান। তাহলে নেক্সট যে এটা প্রথম সব থেকে কম আধানের মান হচ্ছে এটা। এরপরে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে 2 ইন্টু 1.6, মানে 3.2 ইন্টু 10⁻19 কুলম। এর মাঝে যেগুলো আছে সেইগুলো যেমন হবে না, যেমন ধরো 2.4 ইন্টু 10⁻19, এই যে চার্জের ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু হবে না। তাহলে এর মাঝে যেগুলো পড়বে সেগুলো একটাও হবে না। তাহলে নেক্সট তারপরে যেটা হবে, 3.2 এর পরে যেটা হবে সেটা হচ্ছে 3 ইন্টু ইলেকট্রনের চার্জ, মানে 3 ইন্টু 1.6, 4.8 ইন্টু 10⁻19। তাহলে এইভাবে আধানগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট ভ্যালু হচ্ছে থাকবে, এইটাকে বলা হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন, ঠিক আছে। এবার এখান থেকে অনেক সময় নিউমেরিক্যালস দেয়, যেমন ধরো তোমাকে বলল যে 4.8 কুলম আধানের মধ্যে কতগুলি ইলেকট্রন আছে। এটা কিভাবে বার করবে, যে আধানটা দেওয়া থাকবে সেই আধানটাকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দেবো আমরা। তাহলে কত সংখ্যক ইলেকট্রন থাকবে, এটা কেটে দাও, 3, আর এটা উপরে উঠে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 10⁻19 সংখ্যক হচ্ছে ইলেকট্রন ওই বস্তুটার মধ্যে থাকবে। বোঝা গেছে? তাহলে এরকম নিউমেরিক্যালস দিলে করতে পারবে আশা করি। নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কুলম্বের সূত্র। এটা খুব ইম্পর্টেন্ট, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা কি বলছে, এখানে একটা কথা মনে রাখবে যে বিন্দু আধান, এরকম ধরো বিন্দু আধান রয়েছে,
ঠিক আছে। তো এই বিন্দু আধান এদের মধ্যে যে বলটা হবে সেই বলটা কুলম্ব বলছে কি যে সেই বলটা একটা আধানের মান ধরো Q1, একটা আধানের মান হচ্ছে Q2, তাহলে কুলম্ব বলছে যে এদের মধ্যে যে আকর্ষণ এবং বিকর্ষণ বলটা হবে সেটা হচ্ছে আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং এদের মাঝের দূরত্বটা যদি আমরা আর বলি তাহলে তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। বোঝা গেছে? তার মানে এই চার্জ দুটোকে আমরা যত দূরে নিয়ে যাব এই যে বলটা এই বলটাকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল বলি। তো এই স্থির তড়িৎ আকর্ষণ বা স্থির তড়িৎ বিকর্ষণ বলটা কি হবে হচ্ছে যত আধানের মধ্যে দূরত্বটা বাড়াবো তত হচ্ছে যে ফোর্সটা কি হবে কমে যাবে, কারণ এটা দেখো ব্যস্ত অনুপাতিক, তাহলে এটা বাড়লে এটা কমবে। আর আধানের মানগুলো যদি আমরা বাড়িয়ে দিই তাহলে বলটা কিন্তু বাড়বে, কারণ এর সঙ্গে সমানুপাতিক। তাহলে এই দুটোকে যদি একসঙ্গে আমরা লিখি আমরা লিখতে পারবো F সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার সিজিএস পদ্ধতিতে এখানে একটা ধ্রুবক নেবো যেটাকে কে বলবো, আর যদি এসআই পদ্ধতিতে লিখি তাহলে এই ধ্রুবকটাকে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে ধ্রুবকটা হয়ে যাবে 1/4 পাই এপসাইলন 0। এইটা সিজিএস আর এইটা হচ্ছে এসআই। বোঝা গেছে? কুলম্বের সূত্রটা আমরা কি বললাম যে দুটো স্থির বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ এবং বিকর্ষণ বলটা হবে সে আকর্ষণ ও বিকর্ষণ বলটা হচ্ছে আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মাঝের দূরত্বের সঙ্গে মাঝের দূরত্বের বর্গের সঙ্গে হচ্ছে ব্যস্তানুপাতিক। আর একটা জিনিস অ্যাড করতে হবে যে এই বলটা সবসময় এই বলটা হচ্ছে এই লাইন বরাবর কাজ করবে। তাহলে এই এই যে বলটা এদের মধ্যে কাজ করছে আকর্ষণ বা বিকর্ষণ বলটা, সেই বলটা হচ্ছে আধান দুটো সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করবে এবং এই যে এপসাইলন দেখছো এইটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে। তাহলে বোঝা গেছে? স্টেটমেন্টটা তোমাদের বইয়ে লেখা আছে, দেখে নেবে। বেশ, এবার দেখো এই যে এফ সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এইখানে এপসাইলন 0টাকে বলা হবে শূন্য মাধ্যমের বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে মাধ্যম চেঞ্জ হলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বেশ, নেক্সট যেটা মনে রাখতে হবে যে 1/এপসাইলন 0 এই যে 1/4 এপসাইলন 0 এর ভ্যালুটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এর ভ্যালুটা হচ্ছে 9 ইন্টু 10⁹ হয়, শুধু এইটুকুর ভ্যালু। ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹। এই ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখবে। আচ্ছা, এবার তোমাকে যদি বলে যে এপসাইলন 0 একক কি হবে তাহলে কি করে বের করবে? তাহলে এফ সমান দেখো 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। একক বললে এপসাইলন 0 একক বের করতে হবে, তাহলে এপসাইলন 0 সমান হচ্ছে 1/4 পাই এফ Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখানে এই 1/4 পাই এটা হচ্ছে যে একটা ধ্রুবক, এটার কিন্তু কোনো একক নেই। এফ এর একক কি? এফ এর একক হচ্ছে নিউটন, আর চার্জের একক দুটো চার্জ দেখো গুণ আছে, তাহলে কুলম ইন্টু কুলম মানে কুলম স্কোয়ার, আর নিচেটা আছে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এটা একক কি দাঁড়িয়ে যাবে? কুলম স্কোয়ার, নিউটনটা উপরে উঠে যাচ্ছে তাহলে নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। বেশ, নেক্সট যেটা পড়বো আমরা
আধানের এককটা মনে রাখবে। আধানের হচ্ছে যে সিজিএস এককটা হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ। আর এসআই এককটা হচ্ছে যে কুলম। এবং এদের মধ্যে রিলেশনটা মনে রাখবে, 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। ঠিক আছে, এই রিলেশনটা মুখস্থ রাখতে হবে। এইবার ধরো 1 কুলম্বের সংজ্ঞা দিতে বললো, তাহলে 1 কুলম্বের সংজ্ঞা আমরা এই ফর্মুলা থেকে বানাবো। তাহলে এই যে Q1 Q2/r², এবার সব হচ্ছে 1 করে দাও। ঠিক আছে, শুধু এইটা বাদ দিয়ে এটার ভ্যালুটা আমরা বলে দিয়েছি 9 × 10⁹। আর এই বলটাকে 1 নিউটন বানিয়ে দাও, আর নিচের দূরত্বটাকে 1 মিটার বানিয়ে দাও, আর Q²। তাহলে সেই বলটা হচ্ছে যে বিকর্ষণ করবে 9 × 10⁹ দিয়ে, এটাকে বলা হচ্ছে তোমাদের 1 কুলম্ব। তাহলে 1 কুলম্বের ডেফিনিশনটা একবার বলে দিচ্ছি, যে দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধানকে বায়ুর মাধ্যমে যদি 1 মিটার দূরত্বে রাখি, তাহলে তারা পরস্পরকে হচ্ছে 9 × 10⁹ নিউটন বল দ্বারা বিকর্ষণ করবে। তাহলে এক্ষেত্রে প্রতিটা বিন্দু আধানের মান হচ্ছে বলা হবে 1 কুলম্ব করে। বোঝা গেছে? বেশ। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে একটু আমরা ধারণা নেব। তো তার আগে একটু বিভবটা জেনে নিই, বিভবটা থেকে তারপরে তড়িৎটাই যাব, তড়িৎ প্রবাহ মাত্রাটাই। তড়িৎ বিভব জিনিসটা কি? ধরো একটা এরকম চার্জ রয়েছে, তো এই চার্জটা হচ্ছে, চার্জের যে এফেক্টটা, যে প্রভাবটা, সেটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু আর থাকবে না গো। তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি? একটা অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে, মানে +1 কুলম্ব আধানকে এই তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে, ঠিক আছে, যে কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুতে নিয়ে এলাম, এই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে, সেইটাকে বলবো আমরা এই বিন্দুর হচ্ছে বিভব। যদি এইখান থেকে এটা আনতে 20 জুল কার্য করতে হয়, তাহলে সেই বিভবের ফর্মুলাটা হয়ে যাবে W = QV। ঠিক আছে, W = QV। তাহলে দেখো এখানে এই পয়েন্টের বিভবের ভ্যালু হয়ে যাবে 20 ভোল্ট। বুঝা গেছে? এই পয়েন্টের একটা নাম দিয়ে দাও P পয়েন্ট, তাহলে P পয়েন্টের বিন্দু হচ্ছে 20 ভোল্ট। তাহলে 1 কুলম্ব চার্জকে এই অসীম দূরত্ব থেকে P বিন্দুতে আনতে যদি 20 জুল কার্য করতে হয়, তার মানে বোঝা যাচ্ছে যে P বিন্দুর বিভব হচ্ছে 20 জুল, 20 ভোল্ট। ঠিক আছে, বিভবের SI একক হচ্ছে ভোল্ট। এটাকে আমরা শর্ট ফর্মে V দিয়ে লিখি। এবার এই যে ফর্মুলাটা লিখে দিলাম, এবার ধরো দুটো বিন্দু আছে। আচ্ছা, তার আগে দুটো বিন্দু আছে, ঠিক আছে, এই বিন্দুটার বিভব ধরলাম আমরা 30 ভোল্ট, আর এই বিন্দুটার বিভব ধরলাম আমরা 20 ভোল্ট। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়? অবশ্যই এই বিন্দুটার নাম দাও P, এটার নাম দিলাম Q। তাহলে এই বিন্দুর বিভবটা নিশ্চয়ই এর থেকে বেশি। কতটা বেশি? তাহলে VP - VQ, সেখান থেকে আমরা 30 - 20 মানে 10 ভোল্ট। তাহলে এরপরে যখন তোমরা কারেন্ট পড়বে, তখন দেখবে, এখানে মনে রাখো জিনিসটা, যে সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে কারেন্টটা যাবে। ঠিক আছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টটা যাবে। এটা আমরা একটা জলের এক্সপেরিমেন্টের সঙ্গে তুলনা করে থাকি, যে এরকম ধরো একটা পাইপ লাগিয়ে দেওয়া হলো, তো সেই পাইপটা আমরা এরকম করে লাগিয়ে দিলাম, এবার এইখানে আর একটা পাত্র দিলাম। ঠিক আছে, তাহলে এইখানে জলের লেভেলটা ধরো এখানে আছে, আর এখানে জলের লেভেলটা সাপোজ এইখানে আছে। ঠিক আছে, তাহলে জলটা কোনখান থেকে কোনখানে যাবে? অবশ্যই এইখান থেকে এইখানে যাবে, কারণ এর হাইটটা বেশি। এর হাইটটা বেশি থাকলে এর যে স্থিতিশক্তি সেটা বেশি থাকবে, ফলে উচ্চ স্থিতিশক্তি থেকে নিম্ন স্থিতিশক্তির দিকে প্রবাহিত হবে। তো এখানেও সেরকম, উচ্চ বিভব থেকে কারেন্টটা সবসময় হচ্ছে যে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে, উল্টোটা কিন্তু কখনো হবে না, এটা মনে রাখবে। এবার হচ্ছে যে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন পৃথিবীর হচ্ছে যে বিভব কত? পৃথিবীর হচ্ছে বিভব হচ্ছে 0। ঠিক আছে, পৃথিবীর বিভব হচ্ছে 0, এটা মনে রাখবে। আর এই ফর্মুলাটা মনে রাখবে, যে কৃতকার্য সমান হচ্ছে আধান ইন্টু বিভব। কৃতকার্য সমান আধান ইন্টু বিভব।
তাহলে এখান থেকে যে নিউমেরিক্যালসটা আছে তোমাদের, ধরো এরকম নিউমেরিক্যালস দেবে যে 5 কুলম্ব আধানকে 20 ভোল্ট বিভব পার্থক্যে নিয়ে আসতে কত কার্য করতে হবে। তাহলে এখানে কি বলবো, ডাব্লিউ ইকুয়াল টু কিউভি আমার ফর্মুলা, আধানের মান দেওয়া আছে 5, ভি এর মান দেওয়া আছে 20, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত, 100 জুল। তাহলে 100 জুল হচ্ছে কার্য করতে হবে। তাহলে এই ফর্মুলা থেকে তোমাদের এরকম নিউমেরিক্যালস আসতে পারে। এরপরে যে বিভব রয়েছে সেই বিভবের মাত্রাটা দেখবো আমরা। বিভবের মাত্রা এই ফর্মুলা থেকে আমরা বার করব ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউ মানে হচ্ছে আমরা পরে দেখব যে কারেন্ট আগে পড়তে হবে, তবে এই বিভবের মাত্রাটা বোঝা যাবে। যে কারেন্ট সমান, এখন জাস্ট মনে রাখো যে কারেন্ট সমান হচ্ছে আধান বাই সময়, ঠিক আছে। তাহলে কিউ সমান কি হয়ে যাবে, কারেন্ট ইনটু সময়। তাহলে এখানে আই আর হচ্ছে বসে যাবে টি, টি মানে সময়। এবার হচ্ছে দেখো এম এল স্কোয়ার, আইটা উপরে উঠে যাবে, তাহলে -1, আর এটা হয়ে যাবে তোমাদের টি টু দি পাওয়ার -3। তাহলে এই মাত্রাটা হয়ে যাবে এটা। এবার এখান থেকে আর একটা কোশ্চেন আছে যে দুটি বিন্দুর মধ্যে 20 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বোঝো। ধরো এ একটা বিন্দু রয়েছে আর এই একটা বিন্দু আছে, ঠিক আছে। তাহলে কি হবে যে এই বিন্দু থেকে এই বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে গেলে কত কার্য করতে হবে, 20 জুল। তাহলে একটা একক ধনাত্মক আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গেলে কার্য করতে হবে 20 জুল। আচ্ছা, এরপর আছে বিভবের একক। এসআই একক হচ্ছে ভোল্ট, আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। এবং এদের মধ্যে হচ্ছে রিলেশনটাও আছে, সেটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু হচ্ছে 300 ভোল্ট, ঠিক আছে। এটা অনেক সময় উল্টে দেয়, এটা খেয়াল রাখতে হবে। যদি 1 ভোল্ট সমান ড্যাশ স্ট্যাট ভোল্ট বলে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো 1/300। নেক্সট যেটা আছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা কি? তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে লিখি, আই সমান কিউ বাই টি। মানে একক সময়ে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে তাকে আমরা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বলবো। বা আধানের হচ্ছে প্রবাহের হারকেও হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বলা যায়। এটার এসআই একক হয়ে যাবে অ্যাম্পিয়ার, এ দিয়ে লিখবো। এটার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে আমরা এ দিয়ে লিখবো। এবার অনেক সময় এটা এমসিকিউ কোশ্চেন আসলে এরকম আসে যে কুলম্ব পার সেকেন্ড, এটা কার একক, কুলম্ব পার সেকেন্ড। তাহলে এখানে দেখো কিউটা হচ্ছে কুলম্ব আর টাইমটা হচ্ছে সেকেন্ড, তাহলে এটা কিন্তু কারেন্টেরই একটা ইউনিট। তাহলে 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 কুলম্ব পার সেকেন্ড।
বেশ, এবার এই ফর্মুলাটাকেই অন্যভাবে লেখা যায়, যেমন ধরো যদি n সংখ্যক আধান থাকে আর প্রত্যেকটা আধানের মান যদি কিউ হয়, তাহলে টোটাল আধানের মানটা হচ্ছে n ইন্টু কিউ বাই টাইম। তাহলে এখান থেকে কিরকম নিউমেরিক্যালস আসতে পারে, এখান থেকে এরকম নিউমেরিক্যালস আসতে পারে। যেমন ধরো এই কোশ্চেনটা দেখো, একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 সেকেন্ড সময়ে 100 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? তাহলে আই জিজ্ঞাসা করেছে, আই সমান কি বললাম, কিউ বাই টি। তাহলে কিউটা বসিয়ে দাও, 100 কুলম্ব দেওয়া আছে আর টিটা হচ্ছে 10, তাহলে কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 10 অ্যাম্পিয়ার। বেশ, আচ্ছা, আর নেক্সট যেটা আছে তোমাদের তড়িৎ প্রবাহ মাত্রা কি ধরনের রাশি? হ্যাঁ, রাশিগুলো কোনটা কিরকম সেটা একটু জানতে হবে। বিভবটা হচ্ছে স্কেলার রাশি, আধানটা হচ্ছে স্কেলার রাশি, আর তড়িৎ প্রবাহ মাত্রাটা এটাও স্কেলার রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি। এবার এখানে একটা কোশ্চেন আছে যে তড়িৎ প্রবাহ মাত্রার একটা নির্দিষ্ট দিক আছে, আমরা পরে দেখবো যে নির্দিষ্ট দিক থাকা সত্ত্বেও হচ্ছে, আমরা যে দেখলাম না যে ওই যে বিভব দেখলাম যে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট দিক আছে। তাহলে আমরা ভেক্টরের ডেফিনেশনে পড়েছি যে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ আছে তাদেরকে আমরা হচ্ছে ভেক্টর বলি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার তো অভিমুখ রয়েছে, তাহলে এটা হিসাব মতো ভেক্টর হওয়া উচিত। তা সত্ত্বেও স্কেলার কেন? কেননা এটা হচ্ছে ভেক্টরের যোগসূত্র মেনে চলে না। ঠিক আছে, ভেক্টরের যোগসূত্র এটা উঁচু ক্লাসে পড়বে, এখন জাস্ট ভাষাটা মুখস্থ রাখবে যে ভেক্টরের যোগসূত্র মেনে চলে না। তাহলে ভেক্টরের যে ডেফিনেশনটা পড়েছিল এখানে 3টে পয়েন্ট অ্যাকচুয়ালি লিখতে হয় যে ভেক্টর আমরা কাকে বলবো। শুধু মান আর অভিমুখ থাকলেই হবে না, মান থাকবে, অভিমুখ থাকবে, তার সঙ্গে হচ্ছে ভেক্টরের সূত্র মেনে চলবে। ঠিক আছে, ভেক্টরের সূত্র হচ্ছে মেনে চলতে হবে, ভেক্টরের যোগসূত্র মেনে চলবে, তাদেরকেই আমরা ভেক্টর বলতে পারবো। এই 3টে কন্ডিশন যদি মেনে চলে তবেই তাকে ভেক্টর বলতে পারবো। তো কারেন্ট এই দুটো মেনে চলে, কিন্তু এটা মেনে চলে না, সেই জন্য কারেন্টটা হচ্ছে একটা স্কেলার রাশি। সরি, আচ্ছা, এবার তড়িৎ বিভবের সোর্স হিসাবে আমরা ব্যাটারি ইউজ করি। ব্যাটারির হচ্ছে যে এইটাকে আমরা পজিটিভ বলবো, এইটাকে আমরা নেগেটিভ বলবো। পজিটিভ মানে এই টার্মিনালটার হচ্ছে ভোল্টেজটা হাই, এই টার্মিনালে ভোল্টেজটা হচ্ছে লো। ঠিক আছে, আর রেজিস্ট্যান্স আমরা পরে পড়বো। রোধের সাইনটা এখন জেনে রাখো যে রোধ বোঝানোর জন্য এই সাইনটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, আর যখন কম্বিনেশন অফ সেল হবে, মানে অনেকগুলো কোষ যখন আমরা জুড়ে দেবো, সেলের বাংলা হচ্ছে কোষ, তো অনেকগুলো কোষ যখন জুড়ে দেবো তখন সেই সিস্টেমটাকে বলবো আমরা ব্যাটারি। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো ব্যাটারি। এইবার দেখো আমরা কুলম্বের সূত্রটায় আগে আসি। কুলম্বের সূত্রটা না এলে এগুলো সব আমরা ভালো করে রিলেট করতে পারবো না। ঠিক আছে, এক মিনিট।